নির্বাচন কমিশন এমন একটা ভোট উৎসব করতে চায় মানুষ যেন ঈদের মতো উদযাপন করতে পারে। কক্সবাজারে বললেন সিএসসি। আমি দেশবাসীকে সাথে নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করতে চাই, যে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। দেশের মানুষের উন্নয়নের জন্য, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর পুনর্গঠন প্রয়োজন। জনগণের সমর্থন নেই এমন কাজই করে না বিএনপি, মন্তব্য তারেক রহমানের। যশোরে 16 বছর পর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দুর্নীতি দুঃশাসন করে ক্ষমতায় টিকে থাকতে পারে না কেউ, লক্ষ্মীপুরে বললেন জামায়াতের আমির। জুলাই বিপ্লবের চেতনা ধরে এগুতে হবে। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশবাসীকে সাথে নিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তুলতে চায় কমিশন, এই মন্তব্য করেছেন সিএসসি এম নাসির উদ্দিন। কক্সবাজারের কুতুবদিয়ায় এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সিএসসি বলেন, নির্বাচন কমিশন এমন একটা ভোট উৎসব করতে চায় মানুষ যেন ঈদের মতো উদযাপন করতে পারে। নিজের জমির মতো ভোট পাহারা দিতে হবে। কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে, যাতে সুন্দর ভোট হয় বলেও মন্তব্য করেন সিএসসি। শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আপনি নিজের জমিটা যেমন পাহারা দেন, নিজের ভোটটাও পাহারা দিবেন। কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে। নতুন রাজনৈতিক দলের শীর্ষ 4টি পদ মোটামুটি নিশ্চিত। এরই মধ্যে আরও 2টি পদের বিষয়ে প্রস্তাব এসেছে, তবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। টেলিফোনে যমুনা টেলিভিশনকে এমনটা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় নতুন দলের নতুনত্ব নিয়েও কথা বলেন তিনি। এটা 4 জনের একটা ডেকোরাম থাকবে, আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক, মুখপাত্র, এবং ওটার প্যারালাল তো হওয়ার প্রয়োজন নেই। আসলে প্রত্যেকের কাজ আলাদা আলাদা, এবং প্রত্যেকের যখন আমাদের যে কোনো একটা বিষয় সেন্ট্রাল ডিসিশন হবে, যে একটা ডেকোরাম থাকবে, সবার একটা ভোট, সে যে পদেরই হোক না কেন, একটা করে ভোট তারা ওন করবে, এবং অধিকাংশের মতামতের ভিত্তিতে বা অধিকাংশ ভোট কোনো একটা সিদ্ধান্তের যেদিকে যাবে, পক্ষে বা বিপক্ষে, ওইভাবেই সিদ্ধান্ত হবে। জনগণের সমর্থন নেই এমন কোনো কাজই করে না বিএনপি, এই মন্তব্য করলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোরে 16 বছর পর হওয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন তিনি। দেশবাসীর প্রত্যাশা পূরণে দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের দাবিও তোলেন তিনি। দীর্ঘ 16 বছর পর যশোরে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হয় উদ্বোধন। দুপুরে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশকে পুনর্গঠনের জন্য দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন দেওয়া জরুরি। ক্ষমতায় যেতে পারলে বিএনপির প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন। যখন দেশের লক্ষ লক্ষ মানুষের অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষের ভোটের অধিকারকে হরণ করে ক্ষমতা দখল করে রেখেছিল, তখন তার সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে 31 দফা উপস্থাপন করেছে। বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে, বাংলাদেশ নামক আমাদের যে প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমিকে পুনর্গঠন করা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। জানান, দিকভ্রান্ত নেতাকর্মীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে দলীয়ভাবে ব্যবস্থা। কারো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান কর্মীদের। হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোনো নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এবং যেহেতু আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, সেজন্যই আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি।
সম্মেলনের পর যশোর জেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে নেতা নির্বাচনের জন্য শুরু হয় ভোট গ্রহণ। সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিজয়ী হন দেলোয়ার হোসেন খোকন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। পরিবর্তিত প্রেক্ষাপটে বাসযোগ্য দেশ গড়তে সবাইকে আরও আন্তরিক হতে হবে, এই আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে ছিল জুলাই আগস্টের আন্দোলন। এই অর্জন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21 পদক প্রাপ্তি উপলক্ষে আলোচনা সভা। সে তার চিন্তায় চেতনায় যা কিছু উপলব্ধি করেছে সেটা লিখে গেছে। সবাই দেশের রাজনৈতিক ও নানা প্রেক্ষাপটে সাংবাদিক মাহফুজুল্লাহর বর্ণাঢ্য অবদান তুলে ধরেন বক্তারা। উঠে আসে নির্ভীক এই দেশপ্রেমিকের নানা গল্প। মাহফুজুল্লাহ ভাইদের মতো হিরো খুব কম, প্রচুর তারা স্কলাস্টিসিজমে তারা স্পেন্ড করেছেন এবং ওনাদের লেখা সারা জীবন আমাদেরকে পথ নির্দেশনা করে। গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয় মাহফুজুল্লাহ দিতে হয়, তখন কেউ যেত না টেলিভিশনে। তখন মাহফুজুল্লাহ একা ইনিংস খেলেছে। জুলাই আগস্টের আগে যে ফাউন্ডেশন এই আন্দোলনকে যে কনভেনেট করে এখানে আনার পেছনে যে জনমত সৃষ্টি করে বাংলাদেশের মানুষের মধ্যে যে স্বৈরাচার বিরোধী ক্ষোভ, বিরোধিতা এবং স্বৈরাচার পতনের জন্য যে জিনিসগুলো পুঞ্জীভূত হয়েছে বিগত বছরগুলোতে, সেখানে মাহফুজুল্লাহ ভাইয়ের বিরাট অবদান। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃতি করা হয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই মনে হয় আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ তৈরি করার জন্য সবাই যেন কাজ করতে পারে। সাংবাদিক হিসেবে মাহফুজুল্লাহর শুধু লেখনী দিয়ে নয়, সক্রিয় অংশগ্রহণ ছিল সবখানে, জানান বিএনপি মহাসচিব। আমাকে সামনে পথ দেখাতো যে এই কাভাবে বলেন, এইভাবে কাজ করেন, এটা করেন, এই জিনিসগুলো আমি আর পাওয়ার আমার লোক নেই। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি দুঃশাসন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লক্ষ্মীপুরে দলটির গণজমায়েতে অংশ নেন তিনি। এ সময় জামায়াতের আমির বলেন, অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শোষণ করা হয়েছে, এমন রাজনীতি করা যাবে না যাতে ফ্যাসিবাদের মতো দেশ ছেড়ে পালাতে হয়। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, দুঃশাসন থেকে জাতি এখন মুক্তি চায়, তাই জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। মানুষ আশা করেছিল যে 24-এর পরে সমস্ত দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হবে। আমরা কি মুক্ত হতে পেরেছি? কোনো যুগেই যুবকরা কখনো দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না। রাজধানীর করাইল বস্তির অগ্নিকাণ্ডে নিঃস্ব বহু পরিবার। মধ্যরাতে লাগা আগুনে পুড়ে ছাই বস্তির প্রায় 100 ঘরবাড়ি। এর আগে খিলগাঁও তালতলা এলাকায় একটি গাড়ির ওয়ার্কশপে হয় অগ্নিকাণ্ড। ছাই হয়ে গেছে পুরো গ্যারেজ। সেখানে কাজ করতে দেয়া 10 গাড়িও পুড়ে গেছে। 2 আগুনের প্রাথমিক কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস বলছে তদন্ত কমিটি কাজ করছে। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। দিবাগত রাত 1টার দিকে করাইল টিএনটির পশ্চিম অংশের বস্তিতে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। ঘুমিয়ে থাকা বস্তিবাসী কোনো রকমে প্রাণ নিয়ে বের হয়ে আসে। তবে ঘণ্টাখানেক জ্বলতে থাকা আগুনে অনেকের ঘর বাড়ি পুড়ে শেষ। আমরা অসহায় কেউ নাই, আমরা ছেলেও না, সন্তানও নাই, কিছুই নাই। কবরস্থানে কাম করে আমরা অনেক বাজার চলমু, ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে, নিজের জীবনটা নেই বাইরে পারি না।
আগুন লাগার কারণ জানতে তদন্ত করছে ফায়ার সার্ভিস। বস্তিবাসী বলছে সিলিন্ডার লাইনের লিকেজ থেকে ঘটতে পারে এই ঘটনা। এদিকে সবাই যখন আগুন নেভাতে ব্যস্ত তখন কারো কারো দোকান ভেঙে লুট করা হয়েছে মালামাল। বস্তিবাসীর অভিযোগ লুট হয়েছে ঘরের মালপত্র। বাসার সামলাম না দোকান সামলাম, বুঝলেন না কি করছি কথাটা? আপনার ঘরও গেল, আপনার দোকানও গেল, সব গেছে ভাই, সব নিঃস্ব হয়ে গেছে একবার, দেন সব শেষ, কিচ্ছু একটা সুতো অবাদ করতে পারিনি। ওদিক দিয়ে আস্তে আস্তে দোকানের ওদিকেও সব লয়ে গেছে, কিচ্ছু নিতে পারি না, কিচ্ছু সরাইতেও পারি না। এর আগে খিলগাঁওয়ের তালতলায় গাড়ির ওয়ার্কশপে লাগা আগুনে অন্তত 10টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আগুন ছড়িয়ে যায় পাশে থাকা কাঠের সমিলে, পুড়ে যায় বহু কাঠ। সব হারিয়ে ওয়ার্কশপ মালিকরা করছেন আহাজারি। 1 ঘন্টা পরে গাড়ি আসছে ফায়ার সার্ভিস, যদি গাড়িটা নগতাইতো তাহলে এই আগুনটা নিভাই লাইতে পারতো। এরপর একটা বাস্ট হইলো, এই সিলিন্ডার বাস্ট হলো, বাস্ট হওয়ার পরে আগুনটা ছড়াই গেল। সবই চোখের সামনে দাউ দাউ করে পুরে সব ছাই হয়ে গেল। 5,80,000 টাকার সামান কিনে দিছি, কালকে রাত্রে বাস সব শেষ হয়ে গেছে। ওয়ার্কশপে ঠিক করতে দেয়া গাড়িগুলো পুড়ে গেছে। কিভাবে এত বড় দুর্ঘটনা হলো সেই প্রশ্ন সবার মুখে মুখে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আলোচিত সাগররণী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে হাজতি সাবেক গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নষ্ট হওয়া আলামত নিয়ে কাজ করতে আমেরিকান একটি ডিএনএ সংস্থাকে দায়িত্ব দিয়েছে সরকার। এসব তথ্য জানালেন সাগররণীর হত্যা মামলার আইনজীবী শিশির মনির। দুপুরে সুনামগঞ্জের সাল্লায় উন্নয়ন ফোরামের মেধাবৃত্তি এবং হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, সাগররণী হত্যার ব্যাপারে পিবিআই সিআইডির সমন্বয়ে 5 সদস্যের জয়েন্ট টাস্কফোর্স গঠিত হয়েছে। হাইকোর্টের নির্দেশে 4 এপ্রিল আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। তদন্তকারী কর্মকর্তাদের সাথে মিটিং এবং তদন্তে অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। জেলে থাকা ব্যক্তিদের জবানবন্দি নেয়ার বিষয়টিও উল্লেখ করেন। জানান, আগে দায়িত্বে থাকা কর্মকর্তা, টেলিভিশনের দায়িত্বে থাকা ব্যক্তিদের জবানবন্দি নেওয়া হয়েছে, ফলে এবার তদন্ত সন্তোষজনক হবে, জানান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই আইনজীবী। এর আগে নিজ উদ্যোগে 17টি স্কুল ও মাদ্রাসার 2 শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাসিক মেধাবৃত্তি প্রদান করেন। একই সাথে 10 অসহায় প্রতিবন্ধীর মাঝে বিতরণ করেন হুইল চেয়ার। 4 এপ্রিলের মধ্যে এটির রিপোর্ট আদালতে দায়ের করা হবে। আমি যতটুকু তদন্তের অগ্রগতি দেখেছি, ইনভেস্টিগেটিং অফিসারদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে, সেখানে তারা বেশ কিছু অগ্রগতি দেখিয়েছেন। ইভেন কিছু ব্যক্তি জেলে আছেন, তাদেরও জবানবন্দি নেওয়া হয়েছে। ভালো থাকি, প্রস্ফুটিত হই প্রজন্ম থেকে প্রজন্মে, এই বার্তা নিয়ে হয়ে গেল হার্ট সামিট বাংলাদেশ। ভিন্নধর্মী শিল্প আয়োজন, অংশগ্রহণমূলক সংলাপ এবং বহুমুখী উদ্যোগের সমন্বয়ে চেঞ্জ মেকারদের নিয়ে এই আয়োজন করে ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন। রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ছিল এই আয়োজন। সম্মেলনে 400-র বেশি তরুণ, শিক্ষক, অভিভাবক, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সমবেত হন, যেখানে জুলাই আগস্টের আন্দোলনের পর সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্যের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরা হয়। প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং ভালো থাকার কৌশল ও উপকরণ নিয়ে আলোচনা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। তিনি বলেন, তরুণ ও শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে দিন দিন বাড়ছে উদ্বেগ। আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও আনন্দমুখর ভবিষ্যৎ নিশ্চিত করবে এমন আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের কানাডীয় হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মার্কাস ডেভিস। বইমেলায় শিশু প্রহর ছিল আজ। নতুন বইয়ের সান্নিধ্যে উচ্ছ্বসিত হয়ে ওঠে খুদে পড়ুয়ারা। মেতে ওঠে শিশুদের জন্য আয়োজিত খেলার প্রাঙ্গণেও। পাপেট শোর দর্শকের ভূমিকাতেও ছিল তাদের সরব উপস্থিতি। কিন্তু বই বিক্রির সংখ্যা কমে এসেছে এমন অভিযোগ অনেকের। বইমেলার শনিবারের সকালটা থাকে শিশু কিশোরদের দখলে। ঘড়ির কাঁটা ঘুরতেই শিশু চত্বরে পারে খুদে পাঠকদের আনাগোনা। ছোট্ট পরিসরে শিশুদের জন্য ছিল বুদ্ধিবৃত্তিক এবং গল্পের ঝুড়ির আয়োজন। নতুন বইয়ের মন মাতানো গন্ধ আর রঙের পাতায় কিছুক্ষণের জন্য হারিয়ে যায় খুদে পাঠকরা। কেউ হতে চান নৌহজারি, কেউ বা লেখক, আবার কেউ চায় রূপকথার রাজ্যে ঘুরতে। বই পড়তে আমার খুব ভালো লাগে, তো এখানে এসে বই দেখতেও খুব ভালো লাগে। যখন আমি লেজার টাইম পাই তখন আমি বই পড়ার চেষ্টা করি, যাতে আমার নলেজ লেভেলটা একটু গেইন করতে পারি। তো রহস্যময় বইগুলো পড়তে অনেক ভালো লাগে, প্লাস রূপকথার বই অনেক পছন্দ করি। নবীজির বই, রূপকথার গল্প, এগুলা পড়তে ভালো লাগে। ভবিষ্যৎ প্রজন্ম যারা
যারা আছে তাদেরকে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি সম্পর্কে জানা দরকার। আসলে তারা হচ্ছে আগের প্রজন্ম কি ফলো করে আসছে, তো এই জন্য ওকে নিয়ে আসা। ছুটির দিন হলেও ছিল না আশানুরূপ বিক্রি। অনেকের আক্ষেপ, পাঠকের তুলনায় দর্শনার্থীদের ভিড় বেশি, যার আশাব্যঞ্জক উত্তর নেই বেশিরভাগ লেখকের কাছে। যথেষ্ট পরিমাণে উপস্থিতি রয়েছে, মানুষ আসতেছে, বই কিনছে, শিশুরা পড়তেছে, এগুলো আমাদেরকে ব্যাপারগুলো ভালো লাগতেছে। সিসিমপুর থাকলে এবার অনেক বিক্রি হইতো, কিন্তু অন্য বছর সিসিমপুর থাকার কারণে যে বিক্রি হয় তার থেকে অর্ধেক এবার। বইমেলার মাধ্যমে হোক দেশপ্রেমের গাঁথুনি, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক ভাষা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, প্রত্যাশা অভিভাবক ও পাঠকদের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বইমেলার খবর জানবো। মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। শান্ত, শেষ সময়ের বইমেলা কেমন দেখছেন? বিক্রেতা এবং মেলায় আগতরা কি বলছেন? লোপা, আজকে সাপ্তাহিক ছুটির দিন এবং বলতে হবে যে বিকেল গড়ানোর আগে থেকেই মানুষের ঢল নেমেছে এবং যে অংশটিতে আমি আছি সেই অংশটি হচ্ছে মেলার একদম শেষ প্রান্ত, দক্ষিণাংশ। এবং এখানে বলতে হবে যে মানুষজন কিন্তু এই লেকের পাড় ধরে বসে আছেন, অনেকে গল্প করছেন এবং যারা স্টলগুলোতে যাওয়ার তারা স্টলগুলোতে ঘুরছেন ফিরছেন, তাদের বইগুলো সংগ্রহ করছেন। এবং পাঠক যেটি বলছেন যে আসলে সারা মাস ধরে তারা বিভিন্ন স্টলে ঘুরেছেন, বইয়ের লিস্টগুলো সংগ্রহ করেছেন, সেখান থেকে তাদের যেই বইগুলো কেনার মতো সেগুলো তারা এখন কেনা শুরু করেছেন। এবং প্রকাশকরাও বলছেন যে শেষ 7 দিন বা 8 দিনেই আসলে মূল বইগুলো বিক্রি হয়ে থাকে তাদের। তো তেমনটি নিয়ে তারা প্রত্যাশা করছেন যে তাদের প্রত্যাশিত যে পাঠক বা প্রত্যাশিত বই বিক্রির যে বিষয়টি সেটি আসলে এই কয়েকদিনের ভিতরে সম্পন্ন হবে বলে তারা প্রত্যাশা করছেন। একই সাথে আরেকটি অংশ দেখাতে চাই, যে অংশটিতে আসলে খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, সেই অংশটিতেও কিন্তু মানুষজন আসছেন, ঘুরছেন ফিরছেন এবং বই মেলা কেন্দ্রিক যে একটা আড্ডা, সেই আড্ডার একটা বড় অংশ কিন্তু এই যে খাবারের দোকানগুলো সেখানে কিন্তু এসে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে মুখরোচক অনেক ধরনের খাবার রাখা হয়েছে, যদিও এখানে ক্রেতা দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে খাবারের দাম অনেকটা বেশি রাখা হচ্ছে এবং পরিবেশের বিষয়টাও একটু সচেতন দৃষ্টিতে দেখার জন্য তারা অনুরোধ করেছেন। তো সব মিলিয়ে বলতে চাই আসলে শেষ সময়ে এসে মেলার যে চিত্র আমরা দেখি সেই চিত্র কিন্তু অপরিবর্তিত এবং সব মিলিয়ে আসলে পাঠক ক্রেতার সংখ্যা বাড়তে শুরু করেছে এবং প্রকাশকরা প্রত্যাশা করছেন যে কয়েকদিনে বেশ ভালো বই বিক্রি হবে। শান্ত, আপনাকে ধন্যবাদ।